আমার কাছে মনে হয়েছে এখনই সময় মজলুম জননেতা আব্দুল হামিদ খানকে নিয়ে কথা বলার, তার উপরে ছবি নির্মাণ করার। আমি সময়টাকে উপযুক্ত মনে করেছি। এই সময়টায় মজলুম জননেতাকে নিয়ে কথা বললে আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদেরা অনেকটা সচেতন হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এখন আমাদের দেশের একমাত্র বিশ্বভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা ওহিদুজ্জামান ডায়মন্ড। অনেকেরই কথা শুনবেন আপনারা, কিন্তু ওহিদুজ্জামান ডায়মন্ড একেবারে ব্যতিক্রম এবং ভিন্ন ধারার চলচ্চিত্রের নির্মাতা হিসাবে পরিচিত। আচ্ছা ডায়মন্ড ভাই, আপনি রোহিঙ্গা ছবির নির্মাণের পর বেশ কিছুটা গ্যাপ দিয়েছেন, সেটা কেন? আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনি পরিচয় করিয়ে দেওয়ার সময় একটা শব্দ ইউজ করেছেন, ইস্যুভিত্তিক নির্মাতা। তো দেখেন, সব সময় তো আর ইস্যু পাওয়া যায় না, এই জন্য অপেক্ষা করতে হয়, খুঁজতে হয়, এবং এইটা নিয়ে আমি একটু সময় ক্ষেপণ করেছি বটে। তারপরে আমার একটা চিন্তা অনেক আগে থেকেই ছিল যে এই দেশে একজন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর উপরে কোনো সিনেমা নির্মাণ হয়নি। তো আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি এইবার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে একটা ছবি নির্মাণ করব। কিন্তু বিষয়টা এত গভীর, এবং ওনাকে যখন আমি জানতে গেলাম তখন মনে হলো যে আমি প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছি। আমার ঘরে বই ভরে গেছে ওনাকে নিয়ে, এত এত বই, এবং প্রত্যেকটা বইয়ে আপনি দেখবেন ভিন্ন ভিন্ন ইনফরমেশন আছে ওনার উপরে। এমন না যে একটা ইনফরমেশনকে নিয়েই 10টা বই রচনা হয়ে গেছে, তা না। কিন্তু এক একটা বই পড়লে ওনাকে এক একভাবে এক একটা সাগর হিসাবে আমরা দেখতে পাই। তো যার কারণে আমার কাছে এখনও, আমি একদিকে যেমন স্ক্রিপ্ট লিখছি, অন্যদিকে এখনও আমি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জানার চেষ্টা করছি, গভীর থেকে গভীরে যাচ্ছি, এই জন্য হয়তো সময় লাগছে। আসলে আমাদের এই যে সময়গুলো অতীতের অতিবাহিত করেছি আমরা, মজলুম জননেতাকে নিয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্র কোনোদিনই তৈরি হয়নি। এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যে তার জন্য যে সিনেমা নির্মাণ হবে সেটা কারোর জন্যই হয়তো মঙ্গল হতো না। এই জন্য কেউ এটাকে যেমন একদিকে পৃষ্ঠপোষকতা করেনি, অন্যদিকে কেউ চায়ও না। এটাকে যতটা পেরেছে ধামাচাপা দিয়ে রেখেছে। আমার কাছে মনে হয়েছে এই 5ই আগস্টের 5ই আগস্টের পর আমার কাছে মনে হয়েছে এখনই সময় মজলুম জননেতা আব্দুল হামিদ খানকে নিয়ে কথা বলার, তার উপরে ছবি নির্মাণ করার। আমি সময়টাকে উপযুক্ত মনে করেছি। এই সময়টায় মজলুম জননেতাকে নিয়ে কথা বললে আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদেরা অনেকটা সচেতন হবে, অনেকটা দিক নির্দেশনা পাবে যে হ্যাঁ, রাজনীতি কিভাবে করতে হয়, মানুষের সাথে কিভাবে একাকার হতে হয়, কিভাবে মজলুমদের কথা বলতে হয়, কিভাবে কৃষকের কথা বলতে হয়, কিভাবে শ্রমিকের কথা বলতে হয়। এই এক আদর্শের মানুষকে যদি আমরা অনুসরণ করি বা তার থেকে যদি সামান্যতম শিক্ষা গ্রহণ করি, সেটা হবে আমাদের জন্য, আমাদের রাজনীতির জন্য মঙ্গলজনক। তবে সব কথা তো আর হাজার হাজার বই পড়ে জানা সম্ভব নয়। তাই একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমার মধ্য দিয়ে আমরা যদি তা দেখাতে পারি, তাহলে দেখা গেল যদি 5 মিনিটের একটা ফুটেজ, 1 মিনিটের একটা ফুটেজ থেকেও মানুষ কোনো কিছু সংগ্রহ করে, কোনো শিক্ষা গ্রহণ করে, সেটাই হবে আমাদের এই ছবির জন্য সার্থক প্রচেষ্টা। মজলুম জননেতার চরিত্রে আপনি কাকে বেছে নিয়েছেন? কাউকে কি বেছে নিয়েছেন নাকি এখনো ভাবছেন? খুব ডিফিকাল্ট একটা চরিত্র। এই চরিত্র আমি গতানুগতিক সিনেমা নাটক থেকে নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি বাইরে থেকে একটা চরিত্রকে উপস্থাপন করতে। যেমন আপনার ইলামিত্রের জন্য আমি করেছিলাম নাচলের রানীতে, বাইরের একটা মেয়েকে নিয়ে এসে উপস্থাপন করেছিলাম নাচলের রানী বা ইলামিত্র হিসেবে। তেমনি আমি চাচ্ছি যে একেবারে পরিচিত ফেস না নিয়ে, যে আমরা অমুককে দেখছি এরকম না নিয়ে, আমি যতটা পারা যায় একদম 100%
মৌলানা আব্দুল হামিদ খানের চরিত্রে কাউকে তো পাবো না। তার গঠন, তার প্রণালী, তার কথা বলার ধরন, তার 2-3টা বয়স, এ তো একেবারেই যে সেম টু সেম পাবো তা তো না। তবে চেষ্টা করছি যাতে করে 90%, 80% আমি এক হতে পারি আমার ওই সেই চরিত্রের সাথে। এই জন্য আমি এটা অনুসন্ধানের মধ্যে রয়েছি বলতে পারেন। দ্যাট ইজ, এখনো কাউকে পাওয়া যায়নি। জি, সেই কথাটা আপনি বলতে পারেন। এখনও যে 2-1জন হয়তো আমার নোটে আছে, বাট আমি এখনও একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। এটা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আচ্ছা, আপনি ইস্যুভিত্তিক চলচ্চিত্র হিসেবে আগে ইলামিত্রকে নিয়ে ছবি করেছেন, আপনি ফারাক্কা সমস্যা নিয়ে ছবি করেছেন, অন্তর্দান, ফারাক্কা অন্তর্দান, তারপরে এখন মাওলানা ভাসানী। আপনার এই ইস্যুভিত্তিক চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে আপনার ব্যক্তিগত কী উন্নয়ন হয়েছে, যেটা আপনি আইসা স্ফুরণ ঘটাবেন মাওলানা ভাসানীতে? কঠিন প্রশ্ন। আসলে দেখেন, আমি তো আমার জন্য কিছু করিনি। আমি মনে করেছি যে সিনেমা বানাবার তৌফিক যখন আল্লাহ আমাকে দিয়েছেন কোনো না কোনোভাবে, তখন আমি অনেক রকমের ছবি বানাবার জন্য অনেক রকমের পরিচালক আছেন। কেউ বিনোদনের ছবি বানাবেন, কেউ ট্র্যাজেডির ছবি বানাবেন, কেউ কমার্শিয়াল ছবি বানাবেন। এটা যার যার বৈশিষ্ট্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাকে যখন এই এত এত পরিচালকের মধ্যে আল্লাহ একটা তৌফিক দিয়েছেন যে ছবি নির্মাণের, তখন আমি দেশের সাথে মানুষের কল্যাণে কথা বলার জন্য চেষ্টা করি। এটা এক্সাম্পল স্বরূপ হয়তো আমি কৃষক সাঁওতাল বিদ্রোহকে নিয়ে আসছি। আমি এক্সাম্পল স্বরূপ ফারাক্কার উপরে যে ফারাক্কার বাঁধের কারণে বাংলাদেশের পানি সংকট দেখা হয়ে দিয়েছে, বিশেষ করে মহানদী পদ্মা মরে গেছে। এখন আমরা সেই সর্বনাশা পদ্মাকে বলি মরা পদ্মা। এবং আপনি দেখবেন উত্তরবঙ্গের প্রচুর জায়গা এখন পতিত পড়ে আছে শুধু পানির অভাবে। এর একমাত্র কারণ হলো ফারাক্কা বাঁধ এবং একটি দেশের পানি আগ্রাসন, সাথে সাথে বৈষম্যমূলক পানির বন্টন। এই যে সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে পানি আমাদের একটা প্রয়োজনীয় জিনিস। আর প্রকৃতিগত প্রবাহিত একটি নদীর বুকে বাদ দিয়ে সেই পানিকে আটকে দিয়ে একটি দেশকে, উজানের একটি দেশকে, ভাটির একটা দেশকে পানিশূন্য করে দেওয়া, এটা আমার কাছে মনে হয়েছে এই কথাটা বলা দরকার সিনেমার মাধ্যমে, এই চিত্রটা ফুটিয়ে তোলা দরকার সিনেমার মাধ্যমে, এটা দেশ এবং জাতিকে জানানো দরকার। আমি এটা করেছি। এটা হয়তো আমার জন্য করিনি। আপনি যদি অভ্যন্তরের ভিতরে যান তাহলে দেখবেন এটা আমি দেশের জন্য করেছি, দেশের কৃষকের জন্য করেছি, দেশের সাধারণ মানুষের জন্য করেছি, যারা আজকে পদ্মা পারে তাদের পানি সংশ্লিষ্ট পেশা ছিল, তারাকে ওই পেশা পরিবর্তন করে শহরের দিকে চলে যেতে হয়েছে। এই যে মাইগ্রেশন করতে হয়েছে, এটা যদি আজকে পানি থাকতো তাহলে মাঝি নৌকা চালাতো, আজকে যদি পদ্মায় পানি থাকতো জেলে মাছ ধরতো। এইসব পেশাগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। আসুন আপনি রোহিঙ্গার কথা বলি। রোহিঙ্গা এমন একটি ছবি, যে ছবি আমার দেশকে একেবারে একটা অস্থিতিশীল করে দেওয়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে। এটা মিয়ানমারের একটা সমস্যা, এই সমস্যা আমাদের না। কিন্তু ঘটনাটা কি ঘটলো? লক্ষ লক্ষ রোহিঙ্গা এসে আমাদের কক্সবাজারের উকিয়ায় স্থান নিল মানবিক কারণে। বলা হলো এটা মানবিক কারণে, জাতিসংঘ বলল, নিরাপত্তা পরিষদ বলল, সবাই বলল, ওআইসি বলল যে আপনারা মানবিক কারণে সাময়িক আশ্রয় দেন, আমরা পরে পরিবর্তন করে নেব, ওটাই নেব। কিন্তু আজ কয়েকটা সেই 17 সাল থেকে আজকে 25 সাল এখন পর্যন্ত এটা নিয়ে কেউ কথা বলে না। উপরন্তু রোহিঙ্গা আসছে আসছে আসছে। তাহলে এটা হবে কি? এটাতে আপনি একদিন এমনভাবে আমাদের ওই অঞ্চলটা, পার্বত্য অঞ্চলটা বা কক্সবাজার অঞ্চলটা এতটাই অস্থিতিশীল হয়ে যেতে পারে যেটা আমাদের জন্য হুমকি হবে। আমরা মানবতা দেখতে গিয়ে আমাদের উপরে হুমকি নিয়ে আসছি। এখন এই কথাটা যদি আমি না বলি, আমার বলার ক্ষমতা সুযোগ আল্লাহ দেওয়ার পরেও আমি যদি না বলি, তাহলে আমার কাছে মনে হয় আমার বিবেক দিয়ে আমি কাজ করতে পারিনি। এটাও করেছি আমি দেশ এবং আমার দেশের নিরাপত্তার স্বার্থে। আপনার সঙ্গে কথা বলে দুটি বিষয় আমার কাছে স্পষ্ট হলো। একটি বিষয় হলো সৃজনশীলতার মাধ্যমে আপনার দেশপ্রেম, দ্বিতীয়টি হলো
আপনার ভিতরে একটা রাজনৈতিক দর্শন কাজ করছে, যার যার পরিণতি হয়তোবা আমরা দেখতে পাবো মাওলানা ভাসানীতে, সেই রাজনৈতিক দর্শনের বিষয়টা। এখন বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তার সাথে মাওলানা ভাসানীর কোনো উপদেশ কি কাজে আসার মতো? আসলে রাজনৈতিক প্রেক্ষাপট তো প্রতিটা মানুষের জীবনেই বিদ্যমান। সে কেউ কোনো আদর্শের প্রতি আস্থাশীল, কেউ কোনো আদর্শকে ভালোবাসে, কেউ কারোর জন্য, কেউ কারো আদর্শের প্রতি আস্থাশীল ইত্যাদি। তো রাজনীতি মুক্ত মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। আমরা যতই বলি যে আমি নিরপেক্ষ, কিন্তু আমি নিরপেক্ষ মানুষ তো নই। কেন নই? যে ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, আমি কোনো দল করছি না, কিন্তু একটা রানিং পার্টি, একটা ক্ষমতাসীন পার্টি, ভোটে নির্বাচিতই পার্টি বলেন, ভোটে নির্বাচিত পার্টি একটা বাজেট পাশ করলো। সেই বাজেটে অনেক কিছুরই দাম বাড়লো, কিছু কমলো। ওই টুথপেস্টটা কিন্তু যেটা দাম বেড়েছে বা কমেছে, সেটা কিন্তু আমি সকালে ব্যবহার করলাম, রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার যে প্রয়োজনীয় জিনিস সব আমি ব্যবহার করলাম। আমি কিন্তু কোনোটা নিয়ে প্রতিবাদ করলাম না। তার মানে কি হলো? আমি ওই সরকারের ওই এজেন্ডাকে আমি সমর্থন করলাম, যে এজেন্ডা দিয়ে ওনারা বাজেট পাস করেছে। তাতে অনেক কিছু আছে, যে কেউ একটা ব্রিজ বানাবে, কেউ একটা রেল সেতু বানাবে, কেউ যে কোনো একটা বাজেট দেওয়া হয়েছে। আমি ওই বাজেটটার বিরুদ্ধে গেলাম না। তার মানে কি? আমি ওই পলিটিক্সকে, ওই এজেন্ডাকে সমর্থন করলাম। তা আমি যতই নীরব থাকি না কেন, আমি কোনো না কোনোভাবে কোনো না কোনো দলের বা রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আমি রাজনীতিকে মেনে নিচ্ছি, আমি রাজনীতির নিয়েই পথ চলছি। এখন যে কথাটা আপনি বলছেন, আমি আদর্শ, হ্যাঁ, আমি দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক দলের প্রতি তো আমার একটা দুর্বলতা আছেই, সেটা থাকবে। কিন্তু আমার ওই স্বৈরাচারের বিরুদ্ধে তো হবে না, আস্থা থাকবে না। আমি স্বৈরাচারের বিরুদ্ধেই থাকব। তো সবচেয়ে বড় কথা যে এই মুহূর্তে আপনি যেটা বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের আমাদের কোনো কাজে আসে কি না? যে আসে। কারণ হলো, সেই যে সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ছোট অবস্থায় ছিলেন, তখন কিন্তু এই ব্রিটিশ সরকারের শাসনকে মেনে নিতে না পেরে উনি ওই 5-6 বছর, 7-8 বছর বয়সেই কিন্তু আতঙ্কবাদী রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছিলেন, যখন ক্ষুদিরামরা যুক্ত হয়েছিল। পরে উনি দেখলেন যে না, এই রাজনীতি দিয়ে মানুষের কাছে পৌঁছানো যাবে না। ফলে একটা পর্যায়ে উনি জনগণের রাজনীতি, মানুষের রাজনীতি, স্বৈরাচার বিরোধী রাজনীতি, ব্রিটিশ বিরোধী আন্দোলন এর সাথে সম্পৃক্ত হলেন। মানুষকে বোঝাতে লাগলেন, মজলুমদেরকে কীভাবে মজলুমদের প্রতি সহানুভূতিশীল হওয়া যায়। উনি বারবার বলেছেন, তুমি যদি দেশের রাজনীতি করতে চাও, তাহলে দেশের কৃষককে আগে বোঝার চেষ্টা করো। যদি কৃষককে বুঝতে পারো, তাহলে তুমি দেশের মানুষকে বুঝতে পারবা। তো এই যে ওনার যে কথাগুলো, ওনার যে আদর্শে, উনি যে লুঙ্গি পরে মাথায় তালের টুপি দিয়ে ঘুরতেন, উনি নিজে রান্না করে খেতেন, ওনার তো কোনো বিলাসিতা ছিল না। উনি বিলাসবহুল জীবনযাপন করেননি। উনি একদিন ওই টাঙ্গাইলের জমিদার বাড়ির সামনে দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। জমিদার মহাশয় তো বড় ক্ষিপ্ত হয়ে গেল, আমার বাড়ির সামনে দিয়ে সাইকেল চালিয়ে যায় কে? ওনাকে ধরা হলো, উনি জিজ্ঞাসা করা হলো, তোমার নাম কি? তাহলে বললেন, আমার নাম আব্দুল হামিদ খান। তো তুমি জানো না যে এই জমিদার বাড়ির সামনে দিয়ে সাইকেল চালানো নিষেধ? বলে, আমি জানি। তাহলে তুমি চালালে কেন? বলে, আমি তো এই প্রথাকেই মানি না। যে প্রথাকে আমি মানি না, সেই প্রথাকে আমি সম্মান করব কেন? তো জানো তোমার জন্য কি করতে পারি আমি, কতটা তোমাকে শাস্তি দিতে পারি? বলে, তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু তোমাকেও আমি বলে দিচ্ছি, তোমার ভিটায় আমি একদিন
ঘুঘু চড়িয়ে ছাড়ব। এই যে বলিষ্ঠতা, এই যে রাজনৈতিক আদর্শ নিয়ে ওনার কথা বলা, ওনার একজন সহচারী ছিলেন কসিমউদ্দিন নাম, ওনাকে বলা হতো কৈশা ডাকাত, মানে একরকম বাংলার রবিনহুড। উনি ডাকাতি করতেন, ডাকাতি করে 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 ওই জমিদারদের লবণের নৌকা ডাকাতি করতো, এটা করতো, কিন্তু ডাকাতি করে উনি আবার এটা গরিবদের মধ্যে বিতরণ করতেন। একদিন এই কসিমউদ্দিন আসলেন মৌলানা আব্দুল হামিদ খানের কাছে শিষ্য হতে। উনি বললেন, আমি তো তোমাকে শিষ্য বানাবো না কসিমউদ্দিন, কারণ তুমি ডাকাত, তোমার নাম কৈশা ডাকাত। বলো, হুজুর আমি তো ডাকাতি করি গরিব মানুষের জন্য, তো তারপরেও তো তুমি ডাকাত। বলে, আমি যদি ডাকাতি ছেড়ে দিই, বলে তাহলে তোমাকে আমি আমার দলে দেব। দেখুন, একটা এক্সাম্পল দিলাম। আজকে ডাকাত নাই, কিন্তু ব্যাংক লুণ্ঠনকারী আছে। আজকে ডাকাত নাই, বাজারে দাম বাড়িয়ে দেওয়ার জন্য সিন্ডিকেট আছে। এই সময় কি আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে চিন্তা করতে পারি না, যে এমন একজন ভাসানী যে উঠে বলবে এই সিন্ডিকেট আমি মানছি না, এটা আমি হতে দেব না, আমি এই ব্যাংক লুণ্ঠনকারীদেরকে আর কোনোদিন বাংলার মাটিতে প্রশ্রয় দেব না। একটা এক্সাম্পল দিলাম। তখন যদি ব্যাংকের ব্যাপার থাকতো তাহলে হয়তো ভাসানী সাহেব ব্যাংকের কথাই বলতেন, কিন্তু কসিমউদ্দিন ওরফে কৈশা ডাকাতের এক্সাম্পলটা দিলাম। এটা আজকের জন্য অত্যন্ত যুগ উপযোগী। ধন্যবাদ ডায়মন্ড ভাই, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম।